যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। রাসেল ভাই, আমি চাই ঘটনাটি আপনি পড়ে শোনান। আসসালামু আলাইকুম। রাসেল ভাই কেমন আছেন সেটা জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি আপনি সব সময় ভালো থাকেন, ভালোর দলে থাকেন। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি মোহাম্মদ রুকনুজ্জামান মিলন, নীলফামারী জেলার ডোমার উপজেলার বাঙ্গা চৌপতি থেকে লিখছি। আমি 2013 সাল থেকে আপনার একজন নিয়মিত শ্রোতা। ঘটনা শুরু করার আগে আমি ও আমার জেলা নীলফামারীর সকল শ্রোতাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কেননা ভূত.com-এ আমার পাঠানো প্রথম স্টোরি চাঁদা পুকুরের সেই চাঁদা মাছের স্টোরিটি আপনি ভূত.com-এর এপিসোড 29 নম্বরে পড়ে শুনিয়েছিলেন। সেজন্য আবার আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনি বলেছিলেন যে আপনি আমার সাথে চাঁদা পুকুরে লাইভ করতে চান এবং রমেশ বাবুর সাক্ষাৎকার নিতে চান। আমি সে সময় আমার বিভাগীয় শহর রংপুরে ছিলাম। আপনার কৌতূহল দেখে আমি আমার মেস থেকে সব কাজ শেষ করে বাসায় গিয়ে শুনতে পারি যে রমেশ বাবু বেঁচে নেই। তাই আর আমি আপনার সাথে যোগাযোগ করিনি। বলে রাখা ভালো, আমার গ্রামে চাঁদা পুকুরের স্টোরিটি জনপ্রিয় রেডিও প্রোগ্রামে প্রচারিত হওয়ায় আগে যারা শুনতো তারাও এখন শুনছে। যাই হোক, সরাসরি ঘটনায় চলে যাই। এটা আমার দ্বিতীয় স্টোরি, মাত্র 1 থেকে 1.5 মাস আগে ঘটে যাওয়া। ভালো লাগলে পড়ে শোনাবেন। যিনি আমাকে ঘটনাটি বলেছেন তিনি তার মতো করেই বলার চেষ্টা করেছেন এবং আমিও সেভাবেই বলার চেষ্টা করছি। আমি মোহাম্মদ বাদল ইসলাম। গতকালকেই আমার মার মুখ থেকে একটা ঘটনা শুনে আমি খুব আশ্চর্য হলাম যে আমার নানির সঙ্গে জিনদের খুব ভালো একটা সম্পর্ক ছিল, এরকম একটা ঘটনা। তাকে খুব অত্যাচার করত, তার সঙ্গে তাকে ধরে নিয়ে চলে যেত, আবার দিয়ে যেত, এরকম অনেক ঘটনা তার সঙ্গে ঘটে। অনেক বছর ধরে তার এই জিনের এই সমস্যাটা ছিল। তো অনেক অসংখ্য ঘটনার মধ্যে একটা ঘটনা আমি আমার মার কাছ থেকে গতকাল রাতে জানতে পারি। সেটা হলো আমার মারা 4 বোন এবং 2 ভাই। তো বড় বোনের সবার বড় যে খালা আমার, তার বিয়ে হয়ে যায় অনেক আগেই, প্রায় 1972-73 সালে তার বিয়ে হয়ে যায়। তারপর আমার মারা তখন ছোট ছোট। আমার মা এবং তারা আরো 2 বোন, মানে টোটাল 3 বোন। আমার মারা 3 বোন, তারা খুব ছোট ছোট। তখন আমাদের গ্রামের বাড়িতে আপনার বিদ্যুতের কোনো ব্যবস্থা বা এই ধরনের কিছু নেই, ওই হারিকেন জাতীয় জিনিসপত্র দিয়েই চলতে ফিরতে হয়। তো একদিন আমার নানি সন্ধ্যাবেলায় বলছে যে তোমরা ভাত খেয়ে নাও। তো আমার মা বলছে যে এখন তো এত সন্ধ্যা, আমরা তখন পড়তে বসবো, তুমি তো প্রতিদিন আমাদেরকে পড়তে বসাও সন্ধ্যাবেলা, এত তাড়াতাড়ি ভাত খাবো কেন? বলছে না, আমি তোমাদেরকে ভাত খেতে বলছি, তাড়াতাড়ি ভাত খেয়ে শুয়ে পড়ো। বলছে এত তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে? বলছে হ্যাঁ। তখন আমার মা বলছেন যে আমার নানির দিকে দেখে বলছেন যে আমার মার চোখ তখন জল জল করে লাল হয়ে আছে, অনেক রাগান্বিত চোখ টোক, একদম লাল অবস্থা। তার সঙ্গে বেশি কথা বললে হয়তো পিটাবে বা মারবে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো আমার মারা বুঝতে পারলেন যে আজকে হয়তো আমার নানির সঙ্গে কোনো খারাপ কিছু হতে যাচ্ছে, যার কারণে তার আচরণটা এরকম অস্বাভাবিক হয়ে যাচ্ছে। তখন আমার মা বা খালারা কোনো কথাবার্তা না বেশি বলে তারা ভাত খেয়ে নেয়। ভাত খেয়ে তারা শুয়ে পড়ে এবং আমার নানিও তাদের সঙ্গে শুয়ে পড়ে। একটা বড় খাট আমার নানার ঘরে, সেই খাটের মধ্যে আমার নানি এবং তার 3 মেয়েকে নিয়ে শুয়ে পড়ে। এবং 3 মেয়ের বয়সের ব্যবধান খুব একটা বেশি না, 2-3 বছর করে তারা ছোট বড় আর কি, মোটামুটি সবাই কাছাকাছি বয়স। তো শুয়ে পড়ে, তারা ঘুমাতে পারে না, এত তাড়াতাড়ি শুয়ে তো ঘুম আসে না। তো এক পর্যায়ে তারা ঘুমায় যায়। ঘুমায় যাওয়ার পরে তারা কিছুক্ষণ পরে, প্রায় রাত 10টা 10:30 বাজে এরকম সময় দেখা যায় আমার নানা মার্কেট থেকে ফিরে আসে। আমার নানা মার্কেটে, বগুড়া নিউ মার্কেটের দোকান ছিল তার। তো দোকান থেকে ফিরে আসে, সাথে কর্মচারী আছে 2 জন, তাদেরকে নিয়ে আসে। তো দেখতে পাচ্ছে যে ভিতর থেকে দরজাটা লাগানো। আমার নানা এসে ধাক্কা দিল, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নেই। তখন আমার নানাও কিছুটা আঁচ করতে পারলো যে হয়তো আজকে কোনো প্রবলেম হয়েছে, তো আজকে একটু সমস্যা হবে। তো দোকানে যে কর্মচারী ছিল, সেই কর্মচারীর নাম ছিল হচ্ছে আপনার জলিল। তো জলিলকে বলে, বাবা জলিল, তুমি একটু দেওয়াল টপকে উপরে যাও, যে ভিতর থেকে দরজাটা খুলে দাও। তো এই সময় যে ভিতর থেকে জলিল যায়, ভিতরে যে দরজাটা খুলে দেয়, মানে মেন দরজাটা খুলে দেয়। খুলে দেওয়ার পরে আমার নানা ঘরের সামনে এসে দেখে ভিতর থেকে দরজা লাগানো, তবে জানালাটা খোলা। আমার নানার ঘরে 3টা জানালা ছিল, একটি জানালা উত্তর দিকে, একটি জানালা দক্ষিণ দিকে, 2টা জানালা, এরকম টোটাল 3টা জানালা।
তো যে জানালাটা আপনার দক্ষিণ দিকে, সেই জানালাটা খোলা এবং আমার নানা টর্চের আলোতে দেখতে পাচ্ছে যে তার 3 মেয়ে বিছানায় শুয়ে জড়সড় হয়ে শুয়ে আছে এবং তারা খুব ভয়ে ভীত সন্ত্রস্ত একটা ব্যাপার স্যাপার। তাকে বলা, আমার নানা বলে, মা তোমার দরজাটা খুলে দাও। আমি বুঝতে পারছি কি সমস্যা হয়েছে, দরজাটা খুলে দাও। তো বলছে, না আব্বা আমি খুলতে পারবো না। কেন বাবা খুলতে পারবো না কেন? বলছে যে মা যদি খাটের নিচে থাকে বা মার জিন যদি আমাদেরকে পা ধরে টেনে নিয়ে যায়, তারা ভয়ে কেউ নামছে না। তাদেরকে অনেক বোঝানো হচ্ছে, সাহস দেওয়া হচ্ছে, কেউ তারা নামতে রাজি হচ্ছে না। তখন 2 বোন, আমার মা এবং তার বড় বোন বললো, ঠিক আছে আমরা 2জনই নামবো, ছোটটা থাকুক, ওকে নিব না, তো যদি মরি তাহলে 2জন একসঙ্গে মরবো। এরকম অনেক সাহস করে তারা খাট থেকে নেমে কোন রকমের দরজার যে লাঠি দিয়ে দরজাটা লাগানো থাকে গ্রামের বাড়িতে, ওই লাঠিটা তারা খুলে দেয়। খুলে দিয়ে সঙ্গে সঙ্গে আমার নানা ঘরে প্রবেশ করে এবং আমার মাকে এবং খালাকে জড়ায় ধরে, মানে শান্ত করার ব্যবস্থা করেন। তো দেখলেন যে সবই ঠিক আছে, একসঙ্গে শুয়েছে, খেয়েছে। এখন আমার নানি ঘরে নেই, কি হতে পারে বিষয়টা? তখন আমার নানা খেয়াল করলেন উত্তর দিকে যে জানালাটা খোলা, সেই জানালাটা একটা কপাট খোলা আর কি, কাঠের যে কপাটটা খোলা। এবং একটা কথা আমি এখানে বলে রাখি যে আমাদের গ্রামের দিকে জানালা যে গ্রিল গুলো হয়, আগে আমরা এখন দেখি অনেক সময় লোহার গ্রিল হয়, স্টিলের বা লোহার হয়, কিন্তু তখন এটা ছিল না, তখন হতে কাঠের। যে স্টিক গুলো থাকতো, গ্রিলের যে স্টিক গুলো কাঠের হতো। আমার নানার মুখ থেকে আমরা গল্প শুনেছি যে কাঠের হওয়ার কারণে নাকি দিক থেকে জিনেরা অবাধে যাতায়াত করার সুযোগ পেত, যদি লোহা হতো তাহলে পারতো না, এরকম একটা ব্যাপার। তো যে জানালা দিয়ে খোলা, উত্তর দিকে জানালাটা খোলা, সেই জানালার পাশেই হচ্ছে একটা কবরস্থান। কবরস্থানটা এরকম, আমাদের ওই কবরস্থানটা প্রচলিত যে একটা বড় একটা বট গাছ আছে এবং এই বট গাছের নিচে অনেক অসংখ্য কবর আছে। ফকির পরিবার নামে একটা পরিবার আছে, এই পরিবারের একটা কবরস্থান, পারিবারিক কবরস্থান। এবং মজার বিষয় হচ্ছে যে আমার নানির যে পরিবার, মানে আমার নানির যে পরিবারটা, সেটাকে ফকির পরিবার বলা হয়। এই কবরস্থান এবং বট গাছটা এতটাই বিশাল এবং তার শাখা প্রশাখা এতটাই বড় বড় যে এটা আপনি যদি রাসেল ভাই চোখে না দেখেন বা সামনে না যান আপনি বুঝতে পারবেন না। তার বয়স লোক মুখে শোনা যায়, কেউ বলে 500 বছর, কেউ বলে 700 বছর, কেউ বলে 400 বছর। দীর্ঘ অনেক প্রাচীন একটা বট গাছ, এটার কোন ইতিহাস, সঠিক ইতিহাস কারো কাছে নেই। তো এরকম হতে হতে দেখা যায় যে অনেক সময় আমার নানিকে বিভিন্ন জায়গায় ফেলে রেখে যায় বা দিয়ে যায়, জিনেরা পরবর্তী ফেরত দিয়ে যায়, এরকম। কিন্তু ওই দিনের যে ঘটনাটা, সেটা তখন দেখা যায় প্রায় রাত 2-2:30 বেজে গেছে, আমার নানিকে এখনো কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তখন এলাকার সব লোকেরা, যার মুরব্বীরা ছিলেন, আমার নানার ভাইরা ছিলেন বা তার ভাগিনারা ছিলেন কয়েকজন, সব সবাই হারিকেন নিয়ে, টর্চ লাইট নিয়ে, তারপর গ্রামে আমরা আগে বলতাম হ্যাচাক বাতি, যেটা বলতো হ্যাচাক বাতি নিয়ে তারা বেরিয়ে পড়ে, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও তাকে ট্রেস করা সম্ভব হয় না। তার এরকম করতে করতে একটা পর্যায়ে দেখা যায় যে আমার নানার ঘরে যে মানে টিনের যে চালাটা আছে, এখানে হঠাৎ করে একটা যেটা আমরা ইটের টুকরা বলতে পারেন বা কিছু একটা বলতে পারেন, কাঠের টুকরা বলতে, এরকম কিছু একটা পড়ে টিনের উপরে ঝনঝন ঝন করে একটা আওয়াজ হয়। তো যাওয়ার পর আমার নানা তখন বুঝতে পারলেন যে হ্যাঁ, এখন আশেপাশে কোথাও আছে, হয়তো একটা আলামত তোমরা পাচ্ছ যে টিনের আওয়াজ হচ্ছে, তাহলে আমরা আশেপাশে খুঁজলেই পেয়ে যাবো, বেশি খুঁজতে হবে না। তো দেখা যায় ঘর থেকে যখন বের আবার আশেপাশে খোঁজা শুরু করে, তখন ওই বট গাছের একটা ডাল আছে, অনেক মোটা একটা ডাল, প্রায় যে কোনো একটা মানুষ অনায়াসে শুয়ে থাকতে পারবে এরকম একটা ডালের মধ্যে। তো লাইটের আলোতে দেখা যাচ্ছে কিছুটা, দেখা যায় আমার নানির চুলগুলো তখন, তার অল্প বয়সে খুব চুল পেকে গেছিল, সাদা, সব চুল সাদা। তো সেই চুলটা দেখা যাচ্ছে ঝুলতেছে, তার ওই ডালে থেকে ঝুলছে। তখন বলে যে দেখো ডালের মধ্যে শুয়ে আছে। হ্যাঁ, দেখা যায় যে এই কথা সেই কাজ। দেখা যায় আমার নানিকে ডালের উপর শোয়াই রেখে, নানি কিন্তু সেন্সলেস অবস্থায় আছে, অজ্ঞান। তো তাকে লোকজন ধরে টরে নামালো, নামানোর পরে তাকে ওই যে আমার নানার যে ভাই, উনি আবার যে তেল পড়া, পানি পড়া এগুলো দিতে পারতেন, উনি দিয়ে কানের মধ্যে সরিষার তেল, নাকের মধ্যে সরিষার তেল, এগুলোতে তার জ্ঞান ফিরায় আনা হয়। তোমার জ্ঞান ফেরানোর পরে সে কারোর সঙ্গে কোনো কথা বলে না, আমার নানি কারোর সঙ্গে কোনো কথা বলে না, চুপচাপ বসে থাকে, চোখগুলো তার লাল লাল হয়ে থাকে এবং মাথায় অনেক বড় একটা ঘোমটা দিয়ে থাকে। এটা নাকি তার আগে থেকে অভ্যাস। এবং কিছুক্ষণ পরে সে গোসলখানায় চলে যায় গোসল করার জন্য। আমি এখানে বলে রাখি, আমাদের গ্রামের বাড়িতে আগে আমরা এখন যখন প্লাস্টিকের বালতিতে করে পানি নিয়ে গোসল করি, গ্রামে কিন্তু এটা নাই। গ্রামে কি করে, লোহার যে বালতিগুলো থাকে সেটা দিয়ে গোসল করা হয়, অনেক বড় বড় বালতি, চাপকল। তা আমার নানি একাই চাপকল চেপে চেপে ওই বালতি একাই, এক হাতে নাকি সে ওইটা মানে উঠাই ফেলতে পারতো এবং বালতির পর বালতি, 10 বালতি 15 বালতি সে পানি দিয়ে গোসল করে ফেলতো একাই।
এবং এত বড় বালতি, এত ওজন, লোহার বালতি, এত বড় বালতি পানি নিয়ে সে এক একে গোসল টোসল করতো, অনেকক্ষণ ধরে গোসল করতো। গোসল টোসল করে সে নামাজে বসে পড়তো, এবং কি নামাজ যে সে পড়তো সেটা কেউ বুঝতে পারতো না। নামাজে সে সিজদায় পড়ে থাকতো, ঘন্টার পর ঘন্টা সময় চলে যেত, নাকি সে নামাজ থেকে নাকি উঠতো না। এরকম রাতে শুরু করতো, ফজরের আজান হয়ে গেছে, সে নামাজ থেকে উঠতো না। নামাজ পড়তেছে তো পড়তেছে, সিজদায় গেছে তো গেছেই। যাই হোক, এভাবে দিন চলে যায়, তার জ্ঞান ফিরে আসে, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। আবার মাসে হয়তো 2বার বা 3বার তার এরকম সমস্যাগুলো হতে থাকে। তো এগুলো অনেক দীর্ঘদিনের সমস্যা থাকার কারণে আমার নানারা বিভিন্নভাবে বিভিন্ন হুজুর বা তান্ত্রিক দরবেশের কাছে যায়, তেমন কোনো ভালো ফলাফল পায় না। তো একবার মেদিনীপুরের যে বড় পীর সাহেব আছেন, উনি মারা গেছেন, আমরা জানি সবাই, খুব নামকরা হুজুর। তো ওই হুজুরের মুরিদ ছিলেন আমার নানা। তো হুজুর একদিন বাড়িতে আসেন, এসে বলেন যে বাবা, তোমার এখানে তো অনেক সমস্যা দেখা যাচ্ছে, তো আমি এতটা সমাধান করতে পারবো না, তবে আমি চেষ্টা করে দেখতে পারি কি করা যায়। তো উনি হুজুর খুব চেষ্টা করেন, আপ্রাণ চেষ্টা করেন, বিভিন্ন তদবির করেন, তদবির করে বিভিন্ন প্রকার ঘরের বিভিন্ন সাইডে লোহা পুঁতে রাখেন, বা গাছে তাবিজ বেঁধে দেন, ফু দেন, পানি পড়া, তেল পড়া, অনেক কিছু দেওয়ার পরেও দেখা যায় যে জিনটা আস্তে আস্তে তার কাছ থেকে দূরে সরে যায়। দূরে সরে যায় মানে তার অর্থ এই নয় যে তাকে একবারে ছেড়ে দেয়, দূর থেকে তার উপর দৃষ্টি থাকে। অনেক সময় দেখা সে রেগে যাচ্ছে, নামাজে বসে পড়ছে, বালতি, বড় বড় বালতি সে গোসল করতেছে, এই ধরনের কাজকর্মগুলো সে করতো, কিন্তু তাকে উঠায় নিয়ে চলে যাবে, গায়েব করে নিয়ে যাবে, এরকম কিছু আর পরবর্তীতে ঘটেনি। তো সর্বশেষ যখন এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, যে দূর থেকে দৃষ্টিপাত করলে যে সমস্যাগুলো তার হয়, এই সমস্যার পরে আর কি করা যায়, কি করা যায় চিন্তা করতে করতে রামশহর নামে, বগুড়া রামশহর নামে একটা জায়গা আছে মহস্থান গড়ের ঠিক পাশে, ওখানে এক পীর সাহেব ছিলেন, রামশহরের এক পীর সাহেব। ওনার কাছে যান, একটা খবর পেয়ে যান যে পীর সাহেব খুব ভালো, বড় হুজুর, তোমরা একটু দেখাও। তো পীর সাহেবের কাছে যান, পীর সাহেব দেখেন, দেখে টেকে বলে যে হ্যাঁ, অনেক সমস্যা, তো দূর থেকে তো ঝামেলা করতেছে জিনেরা, তো এই জিনটা অনেক বুড়ো একটা জিন, বুড়া জিন বলি গ্রামে বলে, বুড়ো জিন বা কিছু এই ধরনের, সহজে তাকে ছাড়তেছে না, ছাড়বে না, কি কি করা যায়, আমি একটু কথা বলে চেষ্টা করি ওদের সঙ্গে। তো মসজিদের মধ্যেই আমার ওই রাম শহরে যে পীর সাহেব আছেন, উনি মসজিদের মধ্যেই ধ্যানে মানে বিভিন্ন দোয়া কালাম পড়ে ওখানে বসেন, বসে জিনদের সঙ্গে একটা কথা বলার চেষ্টা করেন। তো হ্যাঁ, দেখা যায় চালের উপরে, মসজিদের যে টিনের চাল, এই চালের উপরে ঝনঝন ঝনঝন করে বিভিন্ন ধরনের শব্দ হচ্ছে, এবং তখন কোনো মাগরিবের নামাজের পরে পরে আর কি, তখন কোনো বাতাস হওয়ার কোনো সম্ভাবনা ছিল না বা কিছু। শীতের দিন শুনেছি, দেখা যাচ্ছে যে মসজিদের জানালাগুলো আছে অনেক জোরে জোরে খুলে যাচ্ছে, খুলে প্রচুর বাতাস হচ্ছে, অনেক ভয়, মানে জোরে বাতাস বইছে এরকম একটা ব্যাপার, এবং টিনের উপর খুব ঝনঝন ঝনঝন করে আওয়াজ হচ্ছে। তখন ওই জিনের ওখানে আসে, আসার পরে তার সঙ্গে নাকি কথাবার্তা হয় হুজুরের সঙ্গে। তো হুজুর যেটা জানান যে তোমরা কি চাও, যে একে যে এতদিন ধরে অত্যাচার করছে এর উপরে, তো এটা থেকে ওকে পরিত্রাণ দাও, যদি কি চাও, তোমাদের কি দাবি দেওয়া আছে সেটা বলো, আমি সেটা পূরণ করার ব্যবস্থা করব। তো আমার ঠিক ঘটনাটা ঠিক ওই সময় পুরোপুরি আর মনে নেই, আমার মার ঠিক মনে নেই। তখন জিনেরা কিছু জিনিস চেয়েছিল, যে 2টো খাসি, 2টো মোরগ, এই ধরনের কিছু জিনিসপত্র তারা চেয়েছিল। তখন তাদেরকে দেওয়া হয়, সেটা দেওয়া হয়, এবং বলা হয় যে তোমরা যে তাকে ছেড়ে দেবে, এর প্রমাণটা কি, আমি কিভাবে বুঝবো যে তোমরা ছেড়ে দিলা, পরবর্তীতে যদি তুমি আবার ঝামেলা করো বা কিছু। তখন জিনেরা বলেছে, যে জিনটা ছিল সে জিনের সর্দার বলেছিল নাকি, যে আমি যখন যাব, তো মসজিদের উপরে যে আম গাছটা আছে, একটা আম গাছ মসজিদের পাশে, টিনের পাশে বড় আম গাছ, তা আম গাছে যে সবচেয়ে বড় যে ডালটা থাকবে, সে ডালটা আমি ভেঙে দিয়ে চলে যাব। তো বলছি সত্যি তো তুমি আর আসবে না? না, আমি আম গাছের ডাল ভেঙে দিয়ে যাবো, যদি আসো, তুমি যদি আসি তাহলে আপনি যেটা করবে সেটাই আমি মেনে নেবো। ঠিক আছে, তুমি চলে যাও, আমি তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি, তোমার এখানে আসা থাকবো, তোমার দাবি তোমার আমি পূরণ করে দিলাম, ভবিষ্যতে যদি কখনো তারপরে তুমি আসো, তখন তো তোমাকে কিন্তু আমি আর ছাড়বো না। হুজুর এটা বলেন। তো বলছে ঠিক আছে হুজুর, আমাকে এবারের মতো মাফ করে দেন। তখন ওই জিনেরা যখন চলে যায়, তখন দেখা যায় আবার ঠিক ওরকম জোরে বাতাস বওয়া শুরু করে, এবং টিনের উপরে ঝনঝন ঝনঝন করে আওয়াজ হয়, এবং মসজিদে যে জানালা বা দরজা যেটা আছে খুব জোরে জোরে খুলে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এবং ঠিক যাওয়ার সময় দেখা যায় আম গাছে যে বড় ডালটা, সেটা তারা গোড়া থেকে ভেঙে দিয়ে চলে যায়, এবং ডালটা ঠিক মসজিদের গেটের সামনে এসে পড়ে, বড় একটা ডাল। এবং হুজুর সেখানে নিজে দাঁড়িয়ে থাকেন, আমার নানা, আমার মামা, তারা নিজেরাই দেখতে পারেন যে হ্যাঁ, ডালটা ভেঙে দিয়ে গেছে।
এই ডালটা ভেঙে দিয়ে চলে যায়। এরপর থেকে আল্লাহর রহমতে তারপরে আর নানির কোনো সমস্যা আমরা আর দেখতে পারিনি। এই ছিল আমার ঘটনা। আমার কাছে আরো অনেক ঘটনা আছে আমার নানির, আমি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের এই ঘটনা শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে এরকম ঘটনা আছে, যদি সেই ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদের পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। চলে যাচ্ছি পরের ঘটনায়। খেয়াল দেখতে পাচ্ছিল না যে মানে ওর কাছে লাগছিল হাজবেন্ডের ভয়েস, কিন্তু মানে ও শিওর ছিল না। ও আস্তে আস্তে সামনের দিকে যায়, আর ওই আওয়াজটা ততটাই দূরে যেতে থাকে। তো তখন ও দেখে যে কয়টা হবে, 7 থেকে 8টা লাশ যদি গাছে ঝুলে থাকে, ওর ওর চারপাশ দিয়ে 7-8টা লাশের মতো, মানে ফাঁসির যে লাশগুলো সেগুলো ঝুলে আছে। তো আর সবগুলো লাশের চোখ খোলা ছিল, ওর দিকে তাকিয়ে হাসছিল। ও ওই দৃশ্য দেখে ও আর নিজেকে ঠিক রাখতে পারে না, ওর সাথে সাথে সেখানে সেন্সলেস হয়ে যায়। তো এর মধ্যে ওর যে হাজবেন্ড ছিল, ওর হাজবেন্ড দেখে যে অনেকক্ষণ হয়ে গেছে ও ঘুমে আসছে না। তো এরপরে ও বাথরুমে আসে, তারপর সব জায়গায় খুঁজে ওকে কোথাও পাওয়া যায় না। এরপর ওদের বাসার যে নানা মামা যান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ মেহেদি হাসান মিশাদ, রংপুর বিভাগের গাইবান্ধা জেলা থেকে বলতেছি। তো ভাই আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা আসলে ভাই আমার ভাবি, অর্থাৎ আমার হলো ফুফাতো ভাইয়ের বউয়ের সাথে ঘটা, অর্থাৎ আমার ভাবির সাথে ঘটা। তো ঘটনা শুরু হয় তার ভাবি যখন ছোট, অর্থাৎ যখন তার বয়স 12-13 বছর। ভাবি দেখতে দেখতে একটু তুলনামূলক যে কোনো মেয়ের থেকে একটু সুন্দর ছিল, দেখতে অনেক সুন্দর। তো এ কারণে ছোটবেলায় তার উপর কিছু জিন, অর্থাৎ একসাথে কয়েকটা জিনের সংখ্যা ছিল তখন 14 জন। পরবর্তীতে আমি আরো কিছু কাহিনীর মধ্যে বলবো যে হলো কতজন মোট জিন। তো ওই সময় ছিল 14 জন জিন ভাবিকে পছন্দ করে, ভাবির উপর আসর করে। তো ভাবির উপর আসর করার পর ভাবির ভিতর বিভিন্ন সিমটম দেখা যায়। ভাবি কথা বলতে থাকে, বিড়বিড় করতে থাকে, খাওয়া দাওয়া ঠিক মতো করে না। তো এইসব দেখে ভাবির বাড়ির লোক কবিরাজ ডেকে আনে বাড়িতে। আনার পরে কবিরাজ অনেক চেষ্টা করার পরে জিনগুলোকে বোতল বন্দি করতে পারে ভাই। করার পরে জিনগুলোকে মাটিতে পুঁতে রাখা হয়। তবে তারা বন্দি হওয়ার আগে পূর্বে বলেছিল যে তাদের যদি এখন বন্দি করেও রাখা হয় তবে তারা আবার ফিরে আসবে। তো তাদের বন্দি করে রাখা হলো। ভাবির বেশ কয়েক বছর ভাবি ভালোই গেল, ভাবির বিয়ে হয়ে যায়। তো বিয়ে হওয়ার কয়েক বছর ভাই ভালোই ছিল, কিন্তু বিয়ে হওয়ার কয়েক বছর পরে ভাবির ভেতর আবার কিছু বাজে সিমটম দেখা দেয়, অর্থাৎ আবার কিছু খারাপ জিনিস দেখা দেয়। সেগুলো হলো ভাবি রাতের বেলা ঘুম থেকে উঠে বাইরে যেত, মানে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যেত, কিন্তু আর ঘরে ফিরে আসতো না ফজরের আজান দেওয়া পর্যন্ত। তো এরকম চলতে থাকে। আর ভাবি হঠাৎ করে ঘুম থেকে উঠে হঠাৎ করে হাসি দেওয়া শুরু করতো। আবার খাওয়া দাওয়া ঠিক মতো করতো না, গালিগালাজ করতো। আবার কিছু হলে তার সাথে একটু কথা কাটাকাটি হলে ভাবি মানে যে বিছানা তারা যে বিছানায় থাকে, বিছানাটার ওজন অনেক, সেই বিছানাটা এক হাত দিয়ে মানে উঠাতো। তো এইসব সিমটম দেখার পরে ফুপু তার আমার হলো ফুপু আর হলো ভাবির মা করে কি ভাবির সাথে থাকা শুরু করে দেয়। তো এখন এমন এক সময় ভাবির সাথে থাকাকালীন তো এখন হঠাৎ করে একদিন ভাবি করে কি বলে হলো ভাবি আবার হলো বাইরে যাওয়ার জন্য তার মাকে ডাক দেয়। তো এখন ডাক দেওয়ার পরে ভাবির ভেতর পূর্বে সিমটম গুলো দেখা দেয়। ভাবি হাসাহাসি করতে থাকে এবং মাকে বলতে থাকে যে বাইরে যাবো। তখন বলে কিসের জন্য, বলে যে হলো বাথরুমে যাবো। তখন তার মা যখন বোঝে যে তার ভিতর এইরকম সিমটম দেখা দিছে, যে তার ভিতর অনেক প্রবলেম, জিন আসর করছে, এরকম যখন সন্দেহ করছে, তখন মা বলছে না তোর বাইরে যাওয়ার দরকার নেই, এখানে তুই কি করা হলো, এখানে তুই বাথরুম কর।
তো এটা বলার পরে মাকে প্রচন্ড গালিগালাজ দেয় এবং বলে না আমি বাইরে যাব। তো এখন চিল্লাচিল্লি শুরু করে দেয় ভাবি। তো এমন সময় ফজর আজান দেয় ভাই। তো ফজর আজান দেওয়ার সাথে সাথে ভাবি করে কি নিস্তব্ধ হয়ে যায় এবং ভাবি অটোমেটিক মানে নিস্তব্ধ হয়ে বলতে থাকে, বিড়বিড় করতে থাকে যে আজ তুই বেঁচে গেলি, আজ তোরা একে বাঁচাইতে পারলি, আজ তোরা যদি একে বাইরে যেতে দিতিস তাহলে একে আর আমি একে আমি নিয়ে যেতাম। তো ভাই যদি ভাবি সেদিন বাইরে যেত তো এমন হতে পারতো ভাবি আর ফিরে আসতো না, বা তাদের সাথে তাদের দেশে চলে যেত, আর ফিরে আসতো না। তো এরকম হওয়ার পরে আবার বেশ কিছুদিন ভালো যায়। তো একদিন ভাবির মা আর আমার ফুফু ঘুমাচ্ছিল। এমন সময় ভাবি চিৎকার দিয়ে ওঠার সাথে ফুফি বলে যে তুমি চিৎকার দিলা কেন? ভাবি বলে যে হলো তিনি ঘুমে দেখছিল যে হলো বীভৎস আকৃতির একটা জিন বলবো না, বীভৎস আকৃতির একটা অবয়ব। সে অবয়বটার চেহারা দেখতে বিশ্রী, অনেক লম্বা। সে ভাবির কাছে এগিয়ে আসছিল এবং ভাবির গলা টিপে ধরার চেষ্টা করছিল। এটা দেখে ভাবি চিৎকার দেয়। তো ভাই রীতিমতো যখন এই প্রবলেম গুলো বাড়তেই থাকে দিন দিন, তো আমার ফুপা একটা কাজ করে, একটা কবিরাজকে ডাক দেয়। তো কবিরাজ করে তার সাথে একটা তুলারাশি একটা মানুষকে নিয়ে আসে। আসার পরে তার উপর জিন ভর করে। তো এখন তার উপর জিন ভর করানোর পরে জিন বলতে থাকে যে কবিরাজ তুই আমার কিছু করতে পারবি না, তুই যদি আমার সাথে বেশি কাহিনী করিস তাহলে তোকে আমরা 14 জন আছি, এখন 14 জন, তুই একলাই, তুই আমাদের সাথে পারবি না কবিরাজ, তুই আমাদের কাছেও আসিস না, আমাদের সাথে পাঙ্গা নিতে আসিস না। তো যখন এরকম করে বলে তো কবিরাজ রীতিমতো অনেক ভয় পায়। আবার কবিরাজের কোনো কাজই মানে কোনো নিয়মেই ওই জিনগুলোর উপর কোনো প্র্যাকটিক্যাল ভাবে কোনো প্রভাব ফেলতে পারে নাই। তো কবিরাজ তখন প্রভাকে বলে যে এ কাজ আমার দ্বারা সম্ভব নয়, এ কাজ করতে পারবে আমার ওস্তাদ অর্থাৎ তার গুরু, তিনি যা শিষ্য তার গুরুর কথা বলছে তিনি। তো গুরুর কথা যখন বলছে তো ভাই তিনি ডাক দেওয়া হয় রীতিমতো ওই তার কবিরাজের গুরুকে ডাক দেওয়া হয়। তো তিনি আসার পরে হলো তার সাথে একটা লোক নিয়ে আসে, ওইটার উপর আবার জিন ভর করে। তো ভাই জিন ভর করানোর পরে যে জিনটাকে ভর করায় ওদের 14 জনের মধ্যে যে সর্দারটা ছিল সে তাদের উপর ভর করে এবং সে রীতিমতো স্বীকার করে যে হলো আমি ওকে ভর করছি, আমি ওকে পছন্দ করি, আমি ওর অনেক রক্ত খাইছি, আমি ওকে আমার সাথে নিয়ে যাব। তো এখন বলে যে তুই নিয়ে যাবি ভালো কথা, তো তাই তো ও তো তোর কোনো ক্ষতি করেনি, তুই ওকে কেন নিয়ে যাবি, তুই কেন আর ক্ষতি কর? আমি অত কিছু বুঝি না, আমি শুধু ওকে নিয়ে যাব এটা জানি। তো এখন এইটা বলার পরে ভাই হলো কি, তো কবিরাজ তাকে বললো যে সেদিন কি তুই ওকে ভয় দেখাইছিলি? হ্যাঁ রে ফকির, আমি ভয় দেখাইছিলাম, আর ওইটা আমার নিজের চেহারায় ছিল, ওইটা আমার অবয়বে ছিল। তো এটা বলার পরে কবিরাজ এখন বলে যে তুই একে ছেড়ে দিয়ে যা। তো এখন কবিরাজের কথা শুনে জিনটা হাসতে থাকে এবং বলে যে আমি ওকে ছেড়ে দিয়ে যাব মানে আমি ওকে ছাড়ার জন্য তো তিনি আমরা 14 জন, তুই একাই, তুই আমার সাথে পারবি না। তো এরকম করে কবিরাজ যখন অনেক টর্চার করে, কবিরাজ মারধর শুরু করে দিনটাকে। তো তখন যখন ছাড়া ভাব, তখন আবার হয়েছে কি ভাই, ফুপির বাড়ির পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে আবার একজনকে 7টা দিন ভর করছিল। তো ওই দিনগুলো আবার তাকে না ছেড়ে তাদের বাড়ির আশেপাশে ছিল। তো যখন এদের 14 জনকে টর্চার করছিল তখন কবিরাজ টর্চার করাকালীনে ওই যে 7জন জিন আছে পাশের বাড়ির, ওই জিন 7টা আবার এসে এই 14 জনের সাথে যোগ দিচ্ছে। দেওয়ার পরে ওরা এখন হয়ে গেল 21 জন। তো এখন 21 জন হওয়ার পরে কবিরাজ বললো যে হলো তো 21 জন আর কতজনে হয়, আজকে তোদের যাইতে হবে। যাওয়ার পরে তো ভাই রীতিমতো অনেকগুলো নিয়ম কানুন পালন করলো কবিরাজ, করার পরে ওদের মারধর করলো। তারপর ওরা যাবে না, 21 জনে কবিরাজের বিরুদ্ধে করে কবিরাজ বারে বারে বান মারে, বারে বারে কিছু সূরা কালাম দিয়ে কবিরাজ জিনগুলোকে আটকানোর চেষ্টা করে, বন্দি করার চেষ্টা করে, কিন্তু পারে না। তো এক পর্যায়ে ভাই জিনগুলোকে কবিরাজ বন্দি করতে সক্ষম হলো, অর্থাৎ 21টা জিনকেই বন্দি করলো। তো করার পরে তাদের বোতলবন্দি করে মাটিতে পুঁতে রাখার সিদ্ধান্ত নিল, বা 7টা দিন পুঁতে রাখতে চাইলো মাটিতে, আর 14টা দিন যে 14টা ভাবিকে শুরু থেকে ইফেক্ট করছিল এগুলোকে নদীতে ফেলে দেওয়ার হলো পরিকল্পনা করলো। তো ভাই যে কথা সেই কাজ, এইরকম দিনগুলোকে জায়গা মতো রাখা হলো। রাখার পরে ভাবির ভেতর আর এখন পর্যন্ত কোনো সিমটম দেখা দেয়নি, আবার হলো ভাবি এখন মোটামুটি সুস্থ আছে।
তো ভাই এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রাসেল। লোকজন আপনাকে খুব সাদরে গ্রহণ করবে, কারণ এখানে অনেক 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 স্টোরি আছে, যেটা আপনার যদি বলি যে এখানকার স্টোরি দিয়ে আপনার আগামী 30-40টা আপনার এপিসোড চলবে, মানে আরো বেশি হবে, সর্বনিম্ন বললাম, চালাতেও পারবেন এটা। তো থ্যাংক ইউ রাসেল ভাই, কথা আর বাড়াবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনার দোয়া রেখে আমি বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শাওন গাজীপুর থেকে বলছিলাম। আমার ঘটনাটা 2017 সালের আগস্টের 17 তারিখ আমার যে কোনো একটা কাজের জন্য আমি কুষ্টিয়ার ভেড়ামারাতে যাই ট্রেনে। তো আমার সাথে ছিল আমি, আমার একটা ফ্রেন্ড প্লাস ওর ফুফাতো ভাই। আমার ফ্রেন্ডের ফুপির বাসা ছিল আবার ভেড়ামারাতে, যার কারণে আমরা সবাই একসাথে যাই। তো আমি 17 তারিখ যাওয়ার পরে আমার সম্পূর্ণ কাজ যেতটুকু ছিল ততটুকু শেষ করে 18 তারিখ ব্যাক করার চিন্তা ভাবনা করি। তো 18 তারিখ রাত 12টার সময় আর কি ট্রেন আমার, যাই হোক 19 তারিখে শুরু 18 তারিখে শেষ, এমন একটা সময় ট্রেন আমার, সুন্দরবন এক্সপ্রেস যেটা ওইটা। তো ওই সময় আবার মানে কোরবানির ঈদের সময় ছিল 2017 সালে। তো ট্রেনটা কিছুটা ডিলে হয়ে গেছিল, 12টার সময় যেটা আসার কথা সেটা একটাই আসছে। তো আমার ফ্রেন্ড প্লাস ওর কাজিন যারা ছিল সবাই আমাকে স্টেশনে নিয়ে যায় বিদায় দেওয়ার জন্য। তো আমি ওদের সাথে যাই। যখন স্টেশনে যখন জানতে পারি যে 1 ঘন্টা লেটে ট্রেনটা আসবে, তো আমরা এখানে সবাই বসে আড্ডা দিতেছিলাম, মজা করতেছিলাম। তো তখন আমার মনে পড়ে যে এত দূর লং জার্নি করবো, তো কিছু খাবার কিনে নিই, কারণ এত রাতের জার্নি হয়তো বা কিছু পাবো কি পাবো না ট্রেনে, এইসবের জন্য আর কি একটা দোকানে যাই। তো যাওয়ার পরে আমি এক প্যাকেট রুটি, ওই স্লাইস রুটি গুলো আছে না, ওই ধরনের রুটি, 2টা কলা আর পানি কিনি, মিনারেল ওয়াটার কিনি। তো ওই সময় রুটি কেনার সময় একটা মহিলা আসে আমার কাছে। মহিলা আইসা আর কি বলে আমাকে যে সে সারাদিন কিছু খায়নি, প্লাস তার অনেক ক্ষুধা লাগছে, তাকে যেন কিছু খাবার দিই আমি। তো আমারও দেখা মানে আসলে আমার দেখে মনে হচ্ছে সে অনেকক্ষণ খায় নাই বা অনেক দিন ধরে সে অভুক্ত আছে না খাওয়া। তো আমি তারে আমার প্যাকেটটা খুলে 12টা বা 14টার মতো রুটি ছিল আমার এখানে স্লাইস করা, তো আমি তা থেকে অর্ধেক দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর দোকান থেকে আরো 2টা কলা কিনে ওনাকে দিই, হাতে দিই, একটা পানির বোতল দিই। দেওয়ার পর বলি যে আপনি এগুলা খান, আর যদি কিছু লাগে তো ওনাকে দোকানদারকে দেখে বলি যে ওনাকে বললেন উনি দিবে আপনাকে। তো আমি আরো দোকানদারকে 20 টাকা বা 30 টাকা দিই, আমার ঠিক মনে নেই কত টাকা দিই, 20 টাকা বা 30 টাকা দিই। দেওয়ার পর ওনাকে বলে দিই যে উনি কিছু চাই তাহলে আপনি দিয়ে দিন। তো লোকটা বলে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তা আমি আবার আমার ফ্রেন্ডের কাছে চলে আসি, যেহেতু আড্ডা দিতেছে। তো একটা টাইমে ট্রেন চলে আসে, আমিও ট্রেনে উঠি। ট্রেনে ওঠার পর আর কি আমার নিজে থেকেই খারাপ লাগতেছে যে ফ্রেন্ডে মজা করতেছে। আর স্বাভাবিক, একটা ফ্রেন্ড বা সেম এজের যারা কাজিন থাকে সবাই যখন একসাথে হয় তখন মজাটাই আলাদা থাকে সব সময়। তো ওরাও সবাই একসাথে, তো আমার বারবার ইচ্ছে করতেছিল কি মানে একদিন পরে যাই, আজকে না যাই, ওদের সাথে আরেকটা দিন থাকি তারপর যাই। তো মনের মধ্যে এরকম হইতেছে। তো ট্রেনে অলরেডি আমি উঠে পড়ছি এবং ট্রেনও চলা শুরু করছে, তো যার কারণে আমি আর নামতে পারিনি। যাই হোক, তো তারপর আমি আপনার ঈশ্বরদীতে আসি আর কি। তো ওইখানে খুলনা যাওয়ার চিত্রা এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হয় সুন্দরবন এক্সপ্রেসের সাথে। তো ওইখানে আমি আর কি ট্রাই করি যে যদি আমি চিত্রাতে উঠতে পারি তাহলে হয়তো আমি আবার ভেড়ামারা যেতে পারবো। এখন আমি যদি ওদের ফোন করে বইলা দিই তাহলে হয়তো বা স্টেশন ওরা আমার জন্য কিছুক্ষণ ওয়েট করবে, দেন আমি আবার ওদের সাথে পাশে ব্যাক করতে পারবো। তো এই ধরনের চিন্তা ভাবনা করে আমি ট্রেন থেকে নামি। আপনার হয়তো বা জানেন যে যখন রাত্রের বেলায় ট্রেন যাতায়াত করে তখন এক পাশের দরজা বন্ধ থাকে আর এক পাশের দরজা খোলা থাকে, দুই পাশের দরজা কখনোই খোলা থাকে না। তো যার কারণে স্টেশনের এই পাশে আমাকে নামতে হয়, ওই পাশে আমি নামতে পারি না। তো চিত্রা ট্রেনটা হলো অন্য পাশে আর এই পাশে হলো সুন্দরবন, আর আমার বগিটা হলো একদম ট্রেনের মাঝখানের বগি। যার কারণে আমি যদি সামনে দিয়ে ঘুরে ওই ট্রেনের কাছে যাই একটা মোটামুটি ভালো সময় লাগবে, আবার যদি পিছন দিয়েও যাই তাহলে ভালো একটা সময় লাগবে। আবার এদিক দিয়ে দেখি ট্রেনটা হুইসেল দিয়ে যাইতে শুরু করছে আর কি, যে চিত্রা এক্সপ্রেস ট্রেনটা ওইটার কথা বললাম, ওইটা আবার যাওয়া শুরু করছে, চলা শুরু করেছে। তো আমি একটু মনটা খারাপ করে আর কি স্টেশনের প্ল্যাটফর্ম থেকে আবার ট্রেনে উঠবো,
এমন সময় দেখি ওই ভেড়ামারাতে আমি যে মহিলাকে রুটি আর কলা কিনে দিয়েছিলাম, ওই মহিলাটাই ঈশ্বর দিয়ে প্ল্যাটফর্মে বসে সেই রুটি কলা খাইতেছে, পানি খাইতেছে। তা আমার মানে দেখে নর্মাল লাগলো জিনিসটা, যে খাইতেছে খাক, হয়তো বা আমার সাথে ট্রেনে আসতেছে, হয়তো বা সে কোথাও যাবে, এই জন্য। যাই হোক, তো পরে এটা আমি কোনো নোটিস করলাম না। এদিকে আমার ট্রেন আবার ছেড়ে দিবে, তো আমি আমার সুন্দর মতো বগিতে উঠে আমি আমার সিটে বসলাম। তো আমার মাথায় তো একটা জিনিসই করতেছে যে ওইখানে আমার ফ্রেন্ডরা, কাজিনরা মজা করতেছে সবাই, আমি যাব কিভাবে যাব এখন এটা চিন্তা ভাবনা করতেছি। তো আবার আমার ফ্রেন্ডকে ফোন দেই, পরে বলতেছে তাহলে অন্যদিন আসিস, সমস্যা নেই। তো আমি ঠিক আছে অন্যদিন আসবো। পরে মাথা থেকে এইসব বাদ দিয়া ব্যাক করি। তো সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে ট্রেনটা আবার থামে, এছাড়াও মাঝখানে অনেক স্টেশন আছে এখানে ব্রেক করছে। তো এখানে আমি নামিনি আর কি, সিক্সের আমি কখনো নামিনি। তো এখানে দেখি একটা লং ব্রেক করছে উল্লাপাড়া স্টেশনে, হয়তো বা কোনো ক্রসিং টসিং এর জন্য বা কোনো একটা কাজের জন্য। তো যাই হোক, সেখানে অলরেডি 5 মিনিটের উপরে বা 10 মিনিটের মতো ব্রেক করছে, মানে সময় এখানে দাঁড়ায় আছে ট্রেনটা। তো দেখি অনেকে নামছে প্ল্যাটফর্মে, নাইমা হাঁটাহাঁটি করতেছে। আর একটা জিনিস কি, অনেকক্ষণ ধরে কোথাও বসে থাকলে দেখবেন পা মানে লাগে কেমন জানি, পা লাগে, ব্যথা করে, কিছু একটা হয়। তো আমার এরকম হইতেছে। তো আমি বের হয়ে গেছি, প্ল্যাটফর্মে দাঁড়াইছি, হাঁটতেছিলাম কিছু। তো আমি আবার সিরাজগঞ্জের যে উল্লাপাড়া স্টেশন আছে সেখানে আবার ওই মহিলাটাকে দেখি। ইভেন তখনও সে রুটি আর কলাই খাইতেছে, তার কলা আর রুটি খাওয়া এখনো শেষ হয়নি। আমি তাকে রাত 12:30টার সময় ভেড়ামারা স্টেশনে রুটি কলা কিনে দিছি। আমি হয়তো বা অ্যারাউন্ড 1:30 পৌনে 2টার সময় আমি ঈশ্বর দিতে আসছি, আমার ঠিক টাইম মনে নাই। এইরকম টাইমে সে রুটি কলা খাইতেছে, তার খাওয়া শেষ হয়নি। ইভেন যখন আমি সিরাজগঞ্জে আসি উল্লাপাড়া স্টেশনে, এটা কিন্তু একটা বড় সময়ের গ্যাপ, আর এটা তাড়াতাড়ি আসা যায় না, মিনিমাম 3 ঘন্টা লাগেই, 2.5 থেকে 3 ঘন্টা লাগেই, একটা বড় সময়। তো এতটুকু সময় তার খাওয়া শেষ হয়নি। তো আমি এটা সিম্পলি নিলাম যে হয়তো বা সে আস্তে আস্তে খাইতেছে, আর ট্রেন দিয়ে হয়তো বা কোথাও যাইতেছে, আমার সাথে সাথেই আসতেছে, সবাই প্ল্যাটফর্মে নামছে, হয়তো বা সেও প্ল্যাটফর্মে নেমে আস্তে আস্তে খাইতেছে। তো আমি এটা ভাইবা আবার ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে আবার আমার সিটে বসলাম যথারীতি। তো ট্রেনটা আবার চলা শুরু করছে। আমার বাসা হইলো শফিপুরে আর কি। যাই হোক, শফিপুরে মৌচাক স্টেশন আছে, যেটা শফিপুর বাজারে একদম কাছে। আর আপনারা সবাই জানেন জয়দেবপুর স্টেশন, মানে গাজীপুরের যে স্টেশন সেটা হলো জয়দেবপুর স্টেশন। এই জয়দেবপুর স্টেশনের ঠিক আগের স্টেশনটাই হলো মৌচাক। তো এই মৌচাক স্টেশনে যদি ট্রেন থামে তাহলে আমার দাদু বাড়ি আসতে হয়তো বা অ্যারাউন্ড 10 মিনিটের মতো সময় লাগবে বা 15 মিনিটের মতো, মানে একটা শর্ট ডিস্টেন্স আর কি। তো আমি চিন্তা ভাবনা করলাম যদি মৌচাক স্টেশনে ট্রেনটা দাঁড়াই তাহলে আমি নেমে আমি সরাসরি চলে আসতে পারবো, আমার আর এত দূর ঘোরা লাগবে না। তো এইটা চিন্তা করে আমি আর কি জানলা দিয়ে মাথাটা একটু বের করি, যে যদি ট্রেনটা থামে বা মৌচাক স্টেশনটা আশেপাশে চলে আসছে কিনা। বাইরের দৃশ্য দেখলেও তো একটু ধারণা নেওয়া যায় যে আসছে কি আসে নাই। তো আমি দেখতেছি যে ট্রেনটা হয়তো বা থামবে না, কারণ ট্রেনটা যদি থামে তাহলে আগে থেকে আস্তে আস্তে স্লো হইতে থাকে। দেখতেছি ট্রেনটা স্লো হইতেছে না, ট্রেনটা একদম সেম স্পিডেই যাইতেছে। তা আমি মানে বাইরে দিয়ে রাখছি মাথাটা আর কি, বাইরে মাথা বলতে কি জানলা দিয়ে একটু মাথা বাইরে দিলে আর কি বাইরের জিনিসটা দেখা যায়, এরকম আর কি দেখতেছি। তো যখন আমি মোচাক স্টেশনটা থ্রু পাস করতেছি, দেখি সেম মহিলাটাই আমাকে স্টেশনে দাঁড়ায়া বাই জানাইতেছে টাটা, মানে হাত নাড়ায়, যেই মানে বিদায় দেওয়ার যে সম্বোধনটা, হাত নাড়ায় নাড়ায় যেটা, সেম ওই কাজটাই করতেছে আমার সাথে, মানে আমাকে দিয়ে করতেছে। যখন আমি তাকে পাস করে ফেলছি, সে উল্টা ঘুরছে, ইভেন উল্টা ঘুরেও আমাকে টাটা দিতেছে, বা ওইরকম কিছু একটা বিহেভিয়ার আমি দেখতেছি স্পষ্ট ভাবে। এখন আমার মাথায় মানে একদম আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছিলাম যে মহিলাটা এখানে আসলো কিভাবে। আমি উনাকে আমার সাথে দেখছি সব সময়, যখন ভেড়ামারাতে স্টেশনে ছিলাম আমার সাথে ছিল, যখন আমি পাবনার শিরটিতে ছিলাম স্টেশনে তখনও আমার সাথে ছিল, আমি দেখছি উনি খাইতেছে। যখন আমি উল্লাপাড়া স্টেশনে ছিলাম সিরাজগঞ্জের, ওইখানেও দেখছি আমি উনাকে, উনি খাইতেছে। ইভেন প্রত্যেকটা বার উনার সাথে আমার আই কন্টাক্ট হয়েছে, আমি উনাকে দেখছি, উনি আমাকে দেখছে। এখন আমার মানে মাথায় কোশ্চেন আসছিল যে উনি আমার আগে মোজাক স্টেশনে আসছে কিভাবে, পৌঁছাইলো কিভাবে উনি এখানে, আর উনি আমাকে মানে টাটাই বা দিবে কেন, পৌঁছাইলো কিভাবে এটা আল্লাহই ভালো জানে, আর টাটা দিতেছে কেন। মানে যাই হোক, এইসব কোশ্চেনের কোনো অ্যান্সার নাই আমার কাছে।
জানি না এইসব কি ছিল আমার সাথে, হয়তো বা কোনো বিপদ থেকে আমাকে রক্ষা করছে বা কিছু একটা সামথিং, আল্লাহ প্রদত্ত জিনিস, সবই ভালো। তো এটাই ছিল আমার ঘটনা। যদি আপনাদের ভালো লেগে